বিনিয়োগ আকর্ষণ করা কিংবা সুদের হার নিয়ন্ত্রণ করা, এই সমস্ত বিভিন্ন বড় বড় সিদ্ধান্তের ক্ষেত্রে সেই সিদ্ধান্তগুলো কিন্তু বাইরে থেকে আসতো। যে কেন্দ্রীয় ব্যাংকের এই স্বাধীনতাটা খর্ব হয়েছে এবং যে গভর্নর যারা ছিলেন তারা কিন্তু ওই রাজনৈতিক প্রভুদের হাতেই কিন্তু তাদের কাছে তাদের নিজেদের চিন্তা চেতনা এগুলোকে বিলীন করে জাতীয় স্বার্থে কিংবা ব্যাংকিং খাতের স্বার্থের বিরুদ্ধে যে সমস্ত পদক্ষেপ নিয়েছেন তার ফলেই কিন্তু অনেক ধরনের যে ডিব্যাকেল হয়েছে সেটা একটা গুরুত্বপূর্ণ। সেই জন্যই গুরুত্বপূর্ণ হচ্ছে যে কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতাটা সমুন্নত রাখা। সেই লক্ষ্যে এই ব্যাংকিং বাংলাদেশ ব্যাংক 1972 অর্ডিন্যান্স এটাকে রিভিশন করা হয়েছে, কিন্তু এখনও আমরা সেটা আসলে সেটা আলোর মুখ দেখতে পাইনি। সেটা এই সরকারের অধীনে এটা অ্যাপ্রুভাল পাবে কিনা আমরা জানি না, কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ এবং আন্তর্জাতিক বিভিন্ন উদাহরণ থেকে নিয়ে এবং বাংলাদেশের অভিজ্ঞতার প্রেক্ষিতে কিন্তু এই এটা বাংলাদেশ ব্যাংক অর্ডিন্যান্সটা রিভিশন করা হয়েছে, সংশোধন করা হয়েছে। কারণ এখানে যদি আপনার আইনগত সুরক্ষা না থাকে তাহলে যদি গভর্নর যতই দক্ষ কিংবা যতই তার সদিচ্ছা থাকুক না কেন, তার আইনগত ব্যাকআপ না থাকলে সে কিছুই করতে পারবে না। এবং তার পাশাপাশি অবশ্যই আরেকটা বিষয় হচ্ছে যে আইনগত সুরক্ষা থাকলেও কিন্তু গভর্নর এবং ডেপুটি গভর্নর কিংবা ঊর্ধ্বতন যারা কর্মকর্তা রয়েছেন তারা যদি দক্ষ কিংবা তারা যদি মরাল হাই গ্রাউন্ডে না থাকেন, তাদের নৈতিকতা উচ্চ পর্যায়ের শক্ত ভিত্তির উপর না থাকে, তাহলে আইনকে পাশ কাটিয়ে অনেক কিছু করা যায়। সেটাও আমরা দেখেছি যে আইনের কিভাবে অপব্যবহার হয় কিংবা আইনকে পরিবর্তনই করে ফেলা হয়। ব্যাংকিং কোম্পানি অ্যাক্ট যেটা শুরুতে করা হয়েছিল প্রথম দিকে, তো সেখানে পরিবার থেকে সদস্য সংখ্যা 2 জন ছিল এবং বোর্ড সদস্যদের মেয়াদ 6 বছর পর্যন্ত ছিল, 3+3 সর্বোচ্চ 6। সেগুলোকে কিভাবে পরিবর্তন করে নিজেদের সুবিধার জন্য পরিবারতন্ত্র কায়েম করার জন্য ব্যবহার করা হয়েছে সেটিও আমরা দেখেছি। সুতরাং দুইটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ, একটা আরেকটার সাথে পরিপূরক। নীতিমালা, আইন এবং দক্ষ এবং নৈতিকভাবে শক্তিশালী মানব সম্পদ কিংবা নেতৃত্ব, এই দুটো কিন্তু একসাথে থাকতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে এখন আমরা দেখছি যে আমাদের সামনের ইলেকশন আসছে, আমাদের ফেব্রুয়ারিতে ইলেকশন হওয়ার ঘোষণা এসেছে এবং আমার কাছে মনে হয় যে এটা একটা সর্বোত্তম সময়। রাজনৈতিক যারা দলগুলো আছেন, যারা রাজনীতিতে নির্বাচনে অংশগ্রহণ করতে চাচ্ছেন এবং তারা তাদের নির্বাচনী ম্যানিফেস্টো দেবেন, আমরা সেদিকে তাকিয়ে আছি। এবং তারা তাদের নির্বাচনী প্রতিশ্রুতিতে ব্যাংকিং খাতকে কিভাবে তারা একটা সুশৃঙ্খল শক্তিশালী খাত হিসাবে পরিণত করবেন সেইটার ব্যাপারে সুনির্দিষ্ট পদক্ষেপ এবং সুনির্দিষ্ট কমিটমেন্ট থাকতে হবে। কারণ সেটা না থাকলে আসলে তারা কিভাবে অর্থনৈতিক নীতিমালাগুলি প্রণয়ন করবেন, তাদের অর্থনৈতিক সংস্কারগুলো কি হবে সেগুলো কিন্তু পরিষ্কারভাবে জাতির সামনে তুলে ধরতে হবে। এবং বিশেষ করে ব্যাংকিং খাতে আমরা অতীতে দেখেছি যে প্রভাবশালী কিংবা রাজনৈতিকভাবে ক্ষমতাশালী, এমনকি রাজনৈতিকভাবে নীতি নির্ধারক যারা, তারাও যেভাবে ব্যাংকিং খাতটাকে ব্যবহার করে শুষে নিয়ে তাদের নিজেদের পকেটকে ভারী করেছেন, সেইটা আর যাতে ফেরত না আসে। এবং রাজনৈতিক দলগুলোকে প্রতিজ্ঞা করতে হবে তারা কি এক সেট এই দৌরাত্ম্যপূর্ণ পুঁজিপতি থেকে আরেক সেট দৌরাত্ম্যপূর্ণ পুঁজিপতি তৈরি করবেন ব্যাংকিং সেক্টরের মাধ্যমে, নাকি জনগণের কল্যাণে ব্যাংকিং খাতকে ব্যবহার করবেন, ব্যক্তি খাতের উন্নয়নের জন্য ব্যাংকিং খাতকে ব্যবহার করবেন, কর্মসংস্থান সৃষ্টির জন্য ব্যাংকিং খাতকে ব্যবহার করবেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের একটা হাতিয়ার হিসাবে কেন্দ্রীয় ব্যাংককে ব্যবহার করবেন, কিংবা ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তাদের পুঁজি যোগানের জন্য ব্যবহার করবেন, এইটা তাদের
পরিষ্কার করে বলতে হবে, যাতে কিনা নির্বাচনের পরে জনগণ তাদেরকে দায়ী করতে পারে যে তারা কথার সাথে কতখানি কাজের মিল রাখতে পেরেছেন। কারণ দিনের শেষে আসলে অর্থনীতিটা কি? অর্থনীতি একটা রাজনৈতিক এটার একটা রাজনৈতিক সত্তাও রয়েছে। যে কোনো অর্থনৈতিক নীতিটা দিনের শেষে রাজনৈতিক অর্থনীতি হয়ে যায়। এবং বাংলাদেশের ব্যাংকিং খাত না, শুধু আপনারা অন্য খাতে, আজকে আমরা ব্যাংক নিয়ে আলোচনা করছি, সেটা বিদ্যুৎ খাত বলি, সেটা আপনার প্রকল্প বাস্তবায়ন বলি, সেটা এমনকি রাজস্ব আহরণের ক্ষেত্রে বলি, প্রত্যেকটা নীতি এবং তার বাস্তবায়ন সেটা রাজনৈতিক অর্থনীতির কবলের মধ্যে পড়ে যেয়ে কিন্তু সেটা তার চেহারাটা পরিস্ফুট হয়। এবং সেই চেহারাটা যদি ভালো না হয় তাহলে কিন্তু সেটা জনগণের কল্যাণেও আসে না, দেশেরও কোনো কল্যাণে আসে না। এই যে এতগুলি ব্যাংক তৈরি হয়েছে আমাদের, 60টার উপরে 61টা ব্যাংক, সেইগুলো কি আসলে আমাদের যারা ক্ষুদ্র বিনিয়োগকারী, মাঝারি বিনিয়োগকারী, তাদেরকে মূলধন যোগান দিতে পেরেছে? তো এই ব্যাংকগুলোর যে লাইসেন্স দেওয়া হয়েছিল সেগুলোর অর্থনৈতিক ফিজিবিলিটি যাচাই করে তো আর দেওয়া হয়নি। যুক্তি ছিল যে মানুষের ঘরে ঘরে ব্যাংক পৌঁছে যাবে, কিন্তু আমাদের ফিনান্সিয়াল ইনক্লুসিভনেস কি বেড়েছে? বাড়েনি। কিংবা আমাদের যে ক্ষুদ্র উদ্যোক্তারা, তারা কি পর্যাপ্ত ঋণ পেয়েছে? পায়নি। তো সেই জন্য তার বিপরীতে আমরা কি দেখেছি, যে বড়রা ঋণ নিয়ে সেই ঋণ আর দেওয়ার কথা চিন্তা করেনি। তো এই জন্যই এখন আমরা একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি, যে একটা রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে বাংলাদেশে এবং আগামীতে নির্বাচন হতে যাচ্ছে। সবাই আমরা লক্ষ্য করেছি যে কিভাবে ব্যাংকিং খাতটাকে দুর্বল থেকে দুর্বলতর করা হয়েছে, এবং আগামী নির্বাচনে রাজনীতির যেই দল কিংবা যেই দলগুলো ক্ষমতায় আসবে তাদেরকে এই ব্যাপারে একটা পরিষ্কার প্রতিশ্রুতি দিতে হবে। কারণ পুঁজির উৎস যেটা যোগায় সেটা তো ব্যাংকিং খাত থেকে আসে। এবং আপনাদের ইতিহাস ঘাটলে দেখবেন যে বাংলাদেশের যে এই উদ্যোক্তা শ্রেণী তৈরি হয়েছে, সেটা কিন্তু বাংলাদেশের যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক, তখন তো একটা সেন্ট্রালাইজড ইকোনমি ছিল, এই রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোই কিন্তু তাদেরকে বিভিন্নভাবে সহায়তা করে তাদেরকে গড়ে তুলেছেন। তো সেই রকম একটা ভূমিকা যেই খাতটা ছিল, সেই খাতটা আস্তে আস্তে এই 50 বছর পরে এসে এইরকম একটা জঞ্জালপূর্ণ অবস্থায় পৌঁছেছে। সেটা কিন্তু ইচ্ছাকৃতভাবেই করা হয়েছে, কারণ আমাদের অর্থনীতির আকার বেড়েছে, সেই অনুযায়ী কিন্তু এই ব্যাংকিং খাতের ভূমিকাটা অনেক বেড়েছে। এবং যেহেতু আমাদের আর্থিক খাতের গভীরতাটা অনেক কম, ব্যাংকিং খাতকে নির্ভর করেই এখানে দাঁড়িয়ে আছে, ব্যাংকিং খাতের ভূমিকাটাই আর্থিক খাতের মূল উৎস। তো সেই জন্য এই খাতে যখন কোনো সমস্যার সৃষ্টি হয়, সেটা কিন্তু শুধুমাত্র ব্যক্তি খাতের উদ্যোক্তারা না, পুরো অর্থনীতিটার উপর একটা প্রভাব পড়ে। ভালো হলে সেটা ইতিবাচক প্রভাব ফেলবে, এবং খারাপ হলে সেটা নেতিবাচক প্রভাব ফেলবে। এবং সেটারই আমরা প্রতিফলন দেখতে পেয়েছি যে এই 2024-এর জুলাই অভ্যুত্থানের পরে এই অন্তর্বর্তীকালীন সরকার যে অর্থনীতিটা পেয়েছে, সেখানে তো আমরা দেখেছি যে অর্থনীতির প্রায় সব সূচকে কিন্তু একটা দুর্বল অবস্থানে ছিল, বেশ দুর্বল অবস্থানে ছিল। এর মধ্যে ব্যাংকিং খাতও অন্যতম একটা দুর্বলতম জায়গায় ছিল। সেখান থেকে অনেক ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু সংস্কার কর্মসূচি বলি কিংবা বিভিন্ন ধরনের নীতিমালার কথা বলি, সেটা কিন্তু দৃশ্যমান হয়েছে শুধুমাত্র আর্থিক খাতে, এবং বিশেষভাবে বলতে গেলে ব্যাংকিং খাতে। এবং এই ব্যাংকিং খাতে বিভিন্ন ধরনের সংস্কার যেগুলো হয়েছে, সেগুলোর কিছু কিছু ফলাফল দেখা যাচ্ছে ইতিমধ্যেই। কিন্তু সংস্কার যেহেতু একটা চলমান প্রক্রিয়া, সংস্কারের ফলাফল পেতে অনেক দেরি হয়, সেই জন্য আমরা এখনো পর্যন্ত সেগুলোর পুরো ফলাফলটা দেখতে পাইনি, পুরো উপকারটাও পাওয়া যাচ্ছে না। কিন্তু যেটা চলমান হয়েছে, আশা করা যায় ভবিষ্যতে যদি এটা চলমান থাকে, তাহলে আমরা ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারবো। এখন এই যে ব্যাংকিং খাতের বিভিন্ন সমস্যা, যে আন্তর্জাতিক মানদণ্ডে যেটা আমরা ক্যামেল বলে থাকি, যে এখানে মূলধনের পর্যাপ্ততা, এখানে তারল্য, এখানে
ঋণের যে মন্দ ঋণ ইত্যাদি, এই সব ধরনের সূচকেই কিন্তু ব্যাংকিং খাতটা খুব দুর্বলতম অবস্থায় ছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যেটা নিয়ে সবসময় ব্যাংকিং খাতের স্বাস্থ্য বোঝার জন্য, সেটা হচ্ছে যে মন্দ ঋণ, নন পারফর্মিং লোন। এটা আগে আমরা 24 সাল পর্যন্ত দেখেছি যে 24 সালের মাঝামাঝি তখন 11-12%, সেটাই কিন্তু অনেক বেশি ছিল। আন্তর্জাতিক মানদণ্ডে এটাকে সিঙ্গল ডিজিটে আনার কথা বলা হয়েছিল, কিন্তু এখন আমরা এসে দেখেছি যে এটা 35-36% যেয়ে পৌঁছেছে। 6.44 লক্ষ কোটি টাকা মন্দ ঋণ। আর বাংলাদেশের বাজেটের আকার কত? 7.9 লক্ষ কোটি টাকা, অর্থাৎ প্রায় 81%, 81.5% এই বাজেটের আকারের ওই সমপরিমাণ অর্থ আসলে আমাদের মন্দ ঋণ, এনপিএল। তো এটা তুলনাটা বোঝার জন্য যে একটা দেশের বাজেটেরই 80% উপরের সমপরিমাণ অর্থ হচ্ছে যে মন্দ ঋণ হয়েছে। এই ঋণগুলো কবে কিভাবে আসবে সেগুলো আমরা এখনো জানি না, সেই উদ্দেশ্যেই কাজ চলছে। এবং কেন এই মন্দ হলো সেটা পূর্ববর্তী বক্তা বলেছেন। তো একটা তো আছে যে ঋণ বিতরণের ক্ষেত্রে পেশাদারিত্বের অভাব, সেটা কোন খাতে কাকে ঋণ দেওয়া হবে সেইটার অর্থনৈতিক মানদণ্ড যৌক্তিক বিবেচনা ছাড়াই রাজনৈতিক প্রভাব কিংবা প্রভাবশালীদের যোগসূত্রের কারণে সেই ঋণটা দেওয়া হয়েছে সম্পূর্ণ অপেশাদার ভিত্তিতে। দ্বিতীয়ত হচ্ছে যে অতিরিক্ত পুনর্তফসিল করা এবং ক্লাসিফিকেশন, রিস্ট্রাকচারিং, এগুলো দেখেন যখন কেউ ঋণ নেয় তার ঋণ মন্দ ঋণ হতেই পারে, তার পুনর্তফসিল করার প্রয়োজন হতেই পারে, সেটা মানেই খারাপ না। কিন্তু আমাদের এখানে যেটা করা হয়েছে ইচ্ছাকৃতভাবে সেটাকে বারবার পুনর্তফসিল করা হয়েছে এবং পুনর্তফসিলের ক্রাইটেরিয়াগুলো পরিবর্তন করা হয়েছে। কারা করেছেন? যারা প্রভাবশালী তারা, সেইটা একটা। এবং তার বাইরেও রয়েছে ব্যাংকগুলোর ভিতরেও দুর্বল ব্যবস্থাপনা, দুর্বল শাসন ব্যবস্থা, সুশাসনের অভাব এগুলোও ছিল। ব্যাংকগুলোর নিজস্ব ইন্টারনাল গভর্নেন্স, ইন্টারনাল মনিটরিং, ইন্টারনাল অডিটিং এগুলো তো রয়েছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে এখন যে আপনি দেখছেন যে আমরা বলছি যে এত পরিমাণ বেড়ে গেছে 12% থেকে 36%, এবং রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোতে আরও বেশি সেটা পৌঁছে গেছে। তো সেটার কারণ তো হচ্ছে যে এই যে রাজনৈতিক পট পরিবর্তন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে যেটা কিনা একটা কার্পেটের নিচে, মালা বলেছেন যে কার্পেটের নিচে রাখা হয়েছিল আসল চেহারাটা, সেটা একটা ওই দুর্বলতাগুলি ক্রাইটেরিয়াটাই এমনভাবে করা হয়েছে যে মূল স্বাস্থ্যটা দেখানো হয়নি, যার ফলে একটা স্যানিটাইজড একটা আমরা তথ্য পেতাম। তো এখন যেহেতু পুঙ্খানুপুঙ্খভাবে স্বাস্থ্যগুলো পরীক্ষা করা হচ্ছে, সেই জন্যই আমরা দেখতে পাচ্ছি যে এই অবস্থায় পৌঁছেছে এত উচ্চ পরিমাণে। এবং বাংলাদেশের যে এই যে ঋণ খেলাপি এবং মন্দ ঋণের পরিমাণ সম্ভবত বিশ্বের উপরের দিকে যারা আছে তাদের মধ্যে আমরা রয়েছি। এবং এটার প্রভাবটা কি সেটা তো আমি শুরুতেই বলেছি, যেহেতু ব্যাংকিং খাত অর্থনীতির একটা প্রাণ কেন্দ্র অর্থ যোগানের, সেই জন্য এটার জন্য শুধুমাত্র যে বড় উদ্যোক্তারা তা না, ছোট বড় সবাই, এবং সর্বোপরি যারা আমানতকারী আছে, যাদের টাকা আপনার টাকা আছে ব্যাংকে, সেই ব্যাংকগুলোতে অনেকের টাকা আছে, সেখানে তারা একমাত্র তাদের একমাত্র আয় সেটা ব্যাংকে রেখে তাদের দৈনন্দিন খরচের বিষয়টা রয়েছে। তো সুতরাং তাদের জন্য কিন্তু এটা গুরুত্বপূর্ণ। তো সেই দিক থেকে এইটার গুরুত্ব এত বেশি যে এই প্রাণভ্রমরাটা নষ্ট হয়ে গেলে অর্থনীতির গতি বন্ধ হয়ে যাবে। এখন বিষয়টা হচ্ছে যে সমাধান কি সম্ভব কিনা। অবশ্যই সমাধান সম্ভব, সেটা আমরা দেখেছি যে এই আমাদের মাননীয় গভর্নর যখন থেকে দায়িত্ব নিলেন তখন যে উনি কতগুলো পদক্ষেপ নিয়েছেন, সেই পদক্ষেপগুলোর খুবই র্যাডিক্যাল পদক্ষেপ এবং প্রয়োজনীয় পদক্ষেপ, এবং সেই পদক্ষেপগুলোর কারণে কিন্তু এই যে ফ্রি ফল সেটা বন্ধ হয়েছে। আপনারা জানেন যে ব্যাংকগুলোর যে স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে, বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান তারা স্বাস্থ্য ব্যাংকের অ্যাসেট কোয়ালিটি রিভিউ করছে ধাপে ধাপে, এবং সেটার ফলে 6টি ব্যাংকের স্বাস্থ্য এখন আমরা দেখতে পেয়েছি, তারপর পরবর্তীতে আরও 10টি চলছে। এইটার ফলে দেখা যাচ্ছে যে এই বিশেষ করে এখন যে
5টি ব্যাংক, ইসলামী ব্যাংক একীভূত করা হলো, সেগুলোর যে ঋণ এর খেলাপির পরিমাণ, তাদের প্রায় অনেকগুলোরই তাদের পুরো যে ঋণটা দেওয়া হয়েছে তার সমানই প্রায় খেলাপির পরিমাণ হয়েছে। তো এই বাস্তবতার প্রেক্ষিতে এগুলোকে একীভূত করা হয়েছে এবং এটা ব্যাংক রেজলিউশন যে অর্ডিন্যান্স 2025 সেইটার অধীনে, কারণ এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে ব্যাংক রেজলিউশন অর্ডিন্যান্স কিংবা অ্যাক্ট, এটা যদি না থাকে তাহলে আপনি দুর্বল ব্যাংকগুলোর স্বাস্থ্য কিভাবে উন্নত করবেন, এগুলোকে নিয়ে কী করবেন, এগুলোর অ্যাসেট ব্যবস্থাপনা কিভাবে করবেন, অধিগ্রহণ কিভাবে করবেন, সেগুলোর কিন্তু সুরক্ষা থাকে না। সেই জন্য এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা ভিত্তিভূমি। এইটার আওতায় যে উদ্যোগটা নেওয়া হলো একীভূত করার, এটা অবশ্যই ভালো একটা উদ্যোগ। এখানে একটা মূল কথা যে এটার একটা আস্থা, যারা এখানে আমন্ত্রণকারী আছে, বিনিয়োগকারী রয়েছে, তাদের জন্য একটা আস্থার বিষয়, এবং এটা আরো বিভিন্ন ধরনের ধরেন যারা বিনিয়োগ করবে তাদের জন্য একটা আস্থা, যারা অর্থ রেখেছে তাদের জন্য আস্থা। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে এটা এই একীভূতকরণ করাটা কোনো সহজ বিষয় না। বাংলাদেশের জন্য আগে হয়েছে, দু একবার একীভূতকরণ করা হয়েছে, কিন্তু এইটা হচ্ছে সবগুলো দুর্বল ব্যাংকের একত্রিতকরণ। তো সেজন্য এটা একটা দুর্বলতার বিষয় রয়েছে, যদিও আকার অনেক বড়। আর এটা কোনো ম্যাজিক সলিউশন, সমাধান হবে না যদি কিনা এটার পূর্ব শর্ত কিছু থাকে। পূর্ব শর্তগুলো কিন্তু রয়েছে। সেগুলো প্রথম বিষয় হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতাটা নিশ্চিত করতে হবে। এখানে রাজনৈতিক বা প্রভাবশালীদের প্রভাবের কাছে নতি স্বীকার করা যাবে না। বাংলাদেশ ব্যাংকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে, যাতে এই যে বিভিন্ন ধরনের সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে, ইনক্লুডিং এই ব্যাংক একীভূতকরণ করা, এইটা চলমান রাখতে হবে। এবং তারপরে জবাবদিহিতাটা নিশ্চিত করার জন্য সেটাও কিন্তু বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতার উপরে। আর আরেকটা বিষয় হচ্ছে যে এই একীভূত করার আরেক উদ্দেশ্যটা কি, যে এখানে আপনার যে মন্দ ঋণ আদায় করা, ক্যাপিটাল বাড়ানো, তারপরে হচ্ছে যে আপনার আরো লিকুইডিটি বাড়ানো, এগুলো করা। তো এইটার জন্য আসলে একদিকে তো বিভিন্ন ধরনের পদক্ষেপ আছে, সেগুলোর অ্যাসেটগুলো কী করবে, বিক্রি করবে নাকি, কিংবা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আসবে, সেগুলো অন্য বিষয়, টেকনিক্যাল বিষয়, সেগুলো করা হবে। কিন্তু তার আগে সেটা হচ্ছে যে ব্যাংকের ভিতরেরও কিন্তু ব্যবস্থাপনাটার আমূল পরিবর্তন করতে হবে। এখানে অপারেশনাল কস্ট, পরিচালন ব্যয়, দক্ষতা বৃদ্ধি, অটোমেশন, এগুলো সবগুলোর মাধ্যমে এখানে যাতে খরচ কম, ব্যয়টা কম হয়, সেটাও একটা অন্যতম উপায়। সেটার জন্য এখানে একটা জিনিস বলে রাখা ভালো, যে আপনারা জানেন যে এটার জন্য কেন্দ্রীয় ব্যাংক থেকে কর্মকর্তাদের এখানে দেওয়া ট্রান্সফার করা হয়েছে, তারা একটা তদারকি করবেন। কিন্তু একটি বিষয় আমার কাছে মনে হয়, এখানে মাননীয় গভর্নরও আছেন, সেটা হচ্ছে যে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা অনেক দক্ষ, তারা রেগুলেটরি প্রশাসনিক বিষয়ে অনেক দক্ষ, তাদের অভিজ্ঞতা রয়েছে। কিন্তু তার পাশাপাশি ব্যাংকগুলো কিন্তু পরিচালনা করতে হবে, এবং ব্যাংক যখন অপারেশন করতে হবে, এটা অপারেশনাল করতে হবে, সেগুলোকে প্রফিটেবল করতে হবে, ঋণ আদায় করা, এগুলো বলেছি, ক্যাপিটাল বাড়াতে হবে। এইগুলো করার জন্য পেশাদার ব্যাংকার, দক্ষ অভিজ্ঞ ব্যাংক কর্মকর্তাদের কিন্তু নিয়ে আসতে হবে ব্যক্তি খাত থেকে। তো সেটা হয়তো সহজ হবে না, কিন্তু বাংলাদেশের অনেক ব্যাংক কর্মকর্তাও রয়েছেন যারা হয়তো যারা হয়তো আগ্রহী হতে পারেন, তাদের ঠিকমতো ইনসেন্টিভ থাকলে সেটা, এবং ইনসেন্টিভটা শুধুমাত্র সবসময় কিন্তু আর্থিক না, সেটা তার কাজ করার স্বাধীনতা, তার অভিজ্ঞতাটাকে ব্যবহার করার স্বাধীনতা, এগুলো থাকলে কিন্তু অনেকেই হয়তো আগ্রহী হবে। তো সুতরাং ব্যক্তি খাতের দক্ষ অভিজ্ঞ ব্যাংক কর্মকর্তারাও যাতে এই ব্যাংকটাকে একীভূত করার পরে এই ব্যাংকটার ভিতরে প্রাণ ফিরিয়ে আনতে পারে, সেটার দিকেও আসলে চিন্তা করতে হবে আমার কাছে মনে হয়। এবং আমি মনে করি যে এই যে এখন একটা সুযোগ, এই একীভূতকরণ করাটা, এটা একটা বাজারে মেসেজ দিবে। এইটা যদি ভালোভাবে সম্পূর্ণ করা যায়, তাহলে কিন্তু অন্যান্য যে দুর্বল ব্যাংকগুলো, ঝুঁকিপূর্ণ ব্যাংকগুলো, ট্রাবল ব্যাংকগুলো রয়েছে, সেগুলো কিন্তু ভবিষ্যতে
এই মার্জারের মধ্যে আমরা করতে পারবো। আমরা দেখেছি যে মার্জার করার জন্য আপনার তো সরকার এখন অর্থ দিচ্ছে, কিন্তু সেটারও একটা লিমিট আছে। সরকার অর্থ দিবে কোথা থেকে? সরকারের তো আর এত ফাইন্যান্সিয়াল ফ্লেক্সিবিলিটি নাই। সরকারের বিভিন্ন খাতে ব্যয় করতে হয়, আমাদের সম্পদ সীমিত, এবং সেজন্য এখানে খুবই একটা ঝুঁকিপূর্ণ বিষয় যে এই টাকাটা যে সরকার দিচ্ছে সেটা কি ফেরত আসবে কিনা। সেই জন্যই খুবই পুঙ্খানুপুঙ্খভাবে এটার সুপারভিশন মনিটরিং করতে হবে। এখানে একটা 10 বছর মেয়াদি একটা পরিকল্পনা দেওয়া হয়েছে যে এই 5টি ব্যাংক কিভাবে আস্তে আস্তে তারা প্রফিটেবল হয়ে তারা সেই অর্থটা ফেরত দেবে। কিন্তু আমরা যদি একটু আরও আস্থা অর্জন করতে পারি তাহলে কিন্তু বাইরের থেকেও আমরা ক্যাপিটাল আনতে পারি। ইন্টারনালি একটা, তারপর বাইরে পৃথিবীর বিভিন্ন দেশে আপনার সাউথ কোরিয়া কিংবা চায়না এই সমস্ত দেশে কিন্তু অন্য বড় কোম্পানিগুলো তারা কিন্তু এসে, যেমন কার্লাইল কিংবা ব্যাংকগুলো জেপি মর্গান এই ধরনের ব্যাংকগুলোর মতো কিন্তু অনেকেই এসে তারা এই দুর্বল ব্যাংকগুলোকে অ্যাসেট কিনে নিয়ে তারা প্রফিটেবল করে তারপর তারা বিক্রি করে চলে গিয়েছে। ওই ধরনের একটা মোডে আসতে গেলে কিন্তু আমাদের ব্যাংকিং খাতটার একটা আপনাকে একটা নীতির একটা স্টেবিলিটি দিতে হবে। এটা না থাকলে কিন্তু তারা কেন আসবে, এবং নিয়ম কানুনেরও একটা স্বচ্ছতা থাকতে হবে। তা না হলে আমরা বাইরের ক্যাপিটালটা অ্যাট্রাক্ট করতে পারবো না। আমাদের আলটিমেটলি উদ্দেশ্য হওয়া উচিত যে স্ট্র্যাটেজিক ইনভেস্টর আনা। স্ট্র্যাটেজিক ইনভেস্টর, ফাইন্যান্সিয়াল ইনভেস্টর, এদেরকে যদি আমরা অ্যাট্রাক্ট করতে পারি তাহলে কিন্তু আমরা একটা আশার আলো দেখতে পাবো। কিন্তু তাদের আসার জন্য পূর্ব শর্ত হচ্ছে যে আমাদের নিজেদের গভর্নেন্সটা কি, নীতিমালাগুলো কি, সেগুলো ঠিক করার। এবং তৃতীয়ত আরেকটি বিষয় আমি বলতে চাই যে সেটা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের যে স্বাধীনতা, এটার বিষয়ে স্বাধীনতাটা পূর্ব শর্ত বলেছি সব ব্যাংকিং খাতের স্বাস্থ্য শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য। ইএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি।